এখন প্রকাশ্যে স্বাগত জানাচ্ছি। আমি তুষার আব্দুল্লাহ। এখন প্রকাশ্যে আমার সঙ্গে আজ যোগ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সম্মানিত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। মঞ্জু ভাই, আপনাকে স্বাগত। আমরা আলোচনাটা শুরু করতে চাই যে এই যে খুলনার কথা বললাম, খুলনা সিটি কর্পোরেশনের এখন আপনার প্রশাসকের দায়িত্বে আছেন, তার আগে সংসদ সদস্য ছিলেন ওই এলাকার, এবং আপনার রাজনীতিও তো খুলনা শহর খুলনা অঞ্চল ঘিরে। এই যে আপনার রাজনীতি, আপনার স্কুল বেলা, কলেজ বেলা, বিশ্ববিদ্যালয় বেলা, খুলনাকে যে একটু বর্ধিত হলো, খুলনা ডালপালা মেরুলো, সব কিছু মিলে খুলনা শহরটা কীভাবে বেড়ে উঠলো, এটা যদি আপনি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আমার দায়িত্বে 3 মাস আমি পার করতে চলেছি। খুলনা তো মূলত শিল্প বন্দর নগরী হিসাবে খ্যাত। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মোংলা বন্দর কেন্দ্রিক খুলনায় শিল্প প্রতিষ্ঠিত হয় পাকিস্তান আমলে। ব্রিটিশ আমল থেকে যাত্রা শুরু, এবং এর সাথে নদী বন্দর আছে, সমুদ্র বন্দর, নদী বন্দর, এবং এখানে শিল্প গড়ে উঠেছে, পাট শিল্প গড়ে উঠেছিল। বাংলাদেশের আদমজির পরেই খুলনা পাট কেন্দ্রিক বড় বড় শিল্প ছিল। এখানে নিউজ প্রিন্ট ছিল, এখানে হার্ডবোর্ড মিল ছিল, এখানে শিপইয়ার্ড, জাহাজ বানানো, এবং এই শিল্প ঘিরেই বাংলাদেশের 42টি জেলার লোক এখানে বসবাস করে। বাংলাদেশের প্রথম শিল্প অঞ্চল হিসেবে খুলনায় মানুষ চাকরির জন্য ঘুরে ফিরে আসত, এবং সেভাবেই এটি গড়ে উঠেছিল বন্দর শিল্পনগরী খুলনা। এবং এই শিল্প ঘিরেই মানুষের বিভিন্ন পেশার সাথে মানুষ সম্পৃক্ত ছিল। প্রথমে নদীকেন্দ্রিক শহর, এটা আস্তে 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 50 বছরে, 100 বছরে পার হয়ে এটা এখন ওদিকে মোংলা, এদিকে সাতক্ষীরা মধ্য অঞ্চল এবং যশোরের অভয়নগর পর্যন্ত এটার বিস্তৃতি লাভ করেছে। এবং এটি এখন 15 লক্ষ মানুষের বসবাস, এবং শিল্প শহর হিসাবে এটি বাংলাদেশের অর্থনীতিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। একদিকে পাট, আরেকদিকে মৎস্য, বিশেষ করে বাগদা চিংড়ি, গলদা চিংড়ি, এবং এর সাথে সুন্দরবন কেন্দ্রিক ব্যবসাও ছিল। আগে সুন্দরবনে গোলপাতা, সুন্দরী কাঠ, গেওয়া কাঠ, এবং গেওয়া কাঠ দিয়েই মূলত এখানে নিউজ প্রিন্ট মিল প্রতিষ্ঠা হয়েছিল। এবং সেই মিল যদিও এখন বন্ধ হয়ে গেছে, কিন্তু এই মিল কেন্দ্রিকও একটা বড় ধরনের ব্যবসা ছিল। শিল্প শহর আস্তে আস্তে সংকুচিত থাকে, এবং এখন তো মৃত শিল্প নগরী হিসাবে পরিচিত। পাট শিল্প নাই। 68টা শিল্প কালচার প্রজেক্ট ছিল, কারখানা ছিল, বন্ধ হতে হতে 8টি মাত্র এখানে চালু আছে। এছাড়া শিপইয়ার্ড চালু থাকলেও শিপইয়ার্ডের পাশাপাশি অনেক লঞ্চ, জাহাজ কারখানা ছিল, সেগুলো আগে আস্তে আস্তে বন্ধ হয়ে গেছে। এবং মোংলা বন্দর কেন্দ্রিক ব্যবসা ছিল খুলনা শহরে, সেই ব্যবসাও এখন সংকুচিত হয়ে গেছে। এখন যেটি খুলনা, সেটি হচ্ছে সেই জায়গা থেকে তো নাগরিকদের চরিত্র বদলে গেছে, মানে তাদের পেশার পরিবর্তন হয়েছে। এবং এখন তো খুলনায় এখন নতুন একটা সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। সেটি হচ্ছে পদ্মা ব্রিজ হওয়ার পরে বন্দর নগরী খুলনা এখন ট্যুরিজম শহরে রূপ লাভ করছে, পর্যটন শহর। এখানে নতুন নতুন হোটেল নির্মাণ হয়েছে, রেস্টুরেন্ট নির্মাণ হয়েছে, এবং মোংলা বন্দর খুলনা এসে মোংলা বন্দর দিয়ে মানুষ এখন সুন্দরবনে যায়। অনেক জাহাজ তৈরি হয়েছে। এখন এই সম্ভাবনাটাকে আমরা নতুন সম্ভাবনা দেখতে পাচ্ছি, যে ট্যুরিজম শহর হিসেবে খুলনা, এবং সেভাবেই এই সম্ভাবনাটাকে সামনে নিয়ে আমরা কাজ করার নিজেরা প্রস্তুতি নিচ্ছি। এবং নাগরিকদের যে চাহিদা, যে আপনি যে সময়কার কথা বললেন, যে বন্দর কেন্দ্রিক, আমাদের পাট কেন্দ্রিক, এখন তো পাটকলগুলো তো নদীর পাড়ে আছে, পাট কেন্দ্রিক, সুন্দরবনের উপর নির্ভরশীল যে শিল্প বা কারখানাগুলো গড়ে উঠেছিল, সেই কেন্দ্রিক যে নাগরিকরা ছিলেন, একটা শ্রমিক শ্রেণী ছিলেন, একটা মধ্যবিত্ত ছিলেন, আবার একটা উচ্চ শ্রেণীর মানুষজনও ছিলেন। সেই জায়গার সেই মিশ্রণটা তো এখন আর ওইভাবে স্পষ্ট না মনে হয়। না, এখন তো মানুষ পেশার পরিবর্তন করছে। যেমন আগে শিল্পর লোক ছিল, শিল্পের লোক বন্ধ হওয়ার পরে তারা বেশিরভাগই তাদের বাড়ি চলে গিয়েছে। বিশেষ করে বরিশাল অঞ্চলের, বৃহত্তর বরিশালের বেশিরভাগ মানুষ এখানে কাজ করত।
এবং তারা বেশিরভাগই বাড়ি ফিরে গেছেন, গ্রামে চলে গিয়ে নিজের জেলায় চলে ফিরে গেছে। নিয়ে চলে গিয়েছেন। এখন যেটা আমাদের শহরের পরিবর্তনের পরে নতুন যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের এখানে ইউনিভার্সিটি তৈরি হয়েছে অনেক, সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান অনেক তৈরি হয়েছে এবং আমাদের মেডিকেল কলেজ হয়েছে, মেডিকেল ইউনিভার্সিটির কাজ চলছে এবং ডেন্টাল কলেজ। এখন একদিকে মানে রাজশাহীর মতো শিক্ষা শহর, এখন খুলনাটা ওই বিভাগের, খুলনা বরিশালের বিভাগের মাঝামাঝি হয় খুলনা শহর, এখন শিক্ষা শহর হিসাবে তারা ডেভেলপ করতেছে। আমরা চাই যে এটাকে বহুমুখী কর্মকাণ্ডের কেন্দ্রস্থল হোক। কিন্তু এই যে আপনার এই একটু শিল্প, একটু শিক্ষা, একটু এই যে পর্যটন শহর, এই যে একটা মানে কোনো দিকে স্পষ্ট জায়গাটা, এই জায়গাটাতে শহরের উপর তো শহরের একটা চরিত্র এখনো খুঁজে পায়নি মনে হয় এই রূপান্তরের পর্যায়ে এসে। না, এখন তো এটাকে সাজাতে হবে, সাজাতে হবে। হ্যাঁ, সেটা ধরেন 100 বছরের খুলনা, সেই খুলনা তো এখন আধুনিক শহরে রূপ লাভ করবে। আমাদের শহরটা, আমাদের একটা প্রস্তাবনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে গিয়েছে আগে সরকারের আমলেই, সেটা হচ্ছে বর্ধিত খুলনা, উপশহর, নতুন শহর করার, এবং সেটা বর্তমান যে খুলনা শহর তার প্রায় ডাবল। আচ্ছা, ওটা কোন মুখী? এটা বটিয়াঘাটা অঞ্চল দিয়ে, বটিয়াঘাটা ডুমুরিয়া দিয়ে। আচ্ছা, ডুমুরিয়া বটিঘাট, বটিয়া ফুলতলার একটা অংশ। 3টা উপজেলার থেকে প্রায় 16টি ইউনিয়ন কেটে নতুন শিল্প, নতুন শহর বিস্তার লাভ করবে, সেই পরিকল্পনা এখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে রয়েছে। আমরা চাই যে ওটি পাশ করে নতুন শহরটাকে ডেভেলপ করার। তাহলে হবে কি যে মানুষ যে শহরের স্বপ্ন দেখে, একটা সুন্দর সাজানো গোছানো শহর, সেই শহর করার একটা সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। আমরা সেভাবেই শহরটাকে নতুন করে সাজাতে চাই। খুলনা সিটি কর্পোরেশনে রূপান্তর হওয়ার পর থেকে তো নাগরিকদের চাহিদারও পরিবর্তন হয়েছে, তাদের রুচির পরিবর্তন হয়েছে, জীবন যাপনের পরিবর্তন হয়েছে, তাই না? এখন খুলনায় যে বিপণী বিতান, আগের সে আপনাদের সেই নিউ মার্কেট এখন আর আগের রূপে নাই, অনেক চোখ ঝলসানো বিপণী বিতান হয়েছে, অনেক ধরনের রেস্টুরেন্টের যে জায়গা পরিবর্তন, খাবার দোকানের পরিবর্তন হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। সেই জায়গা থেকে চাহিদা, এই যে নাগরিকদের চাহিদার কি পরিবর্তন দেখছেন? তাদের আগের চাহিদা এবং এখন, এবং আবাসন, অনেক বহুতল ভবন হয়েছে, হাসপাতাল হয়েছে, এটা হয়তো আমরা বলতে পারি, বেসরকারি ক্লিনিক আমি দেখতে পাই। হ্যাঁ হ্যাঁ, মানুষ তো এখন যেটা চায়, যেমন আমরা নতুন একটা পরিকল্পনা হাতে নিয়েছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের দায়িত্ব দিয়ে বলেছেন, নিজে আগে জানো, তারপরে জানাও। মানে নিজ শহরকে আগে জানো। হ্যাঁ, মানুষ কি চায় সেটা জানো, তারপর আমাদের জানাও, আমরা নতুন পরিকল্পনা হাতে নেব। আমরা সেই নতুন পরিকল্পনার জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা চাই এই শহরের, যেমন আমাদের অ্যামিউজমেন্ট পার্ক নাই, আমরা চাই সেই ধরনের পার্ক তৈরি করতে, শিশুদের খেলাধুলার জায়গা করতে, বিভিন্ন শহরের বিভিন্ন জায়গায় খোলা জায়গাকে পার্কে রূপান্তর করতে। খেলার মাঠ দরকার, খেলার মাঠ দরকার, গার্ডেন দরকার, মানে নিঃশ্বাস প্রশ্বাসের জায়গা দরকার। মানে আপনি যেটা বলছেন যে মানে সুন্দরবন ঘনিষ্ঠ যে একটা শহর, তারও আসলে নিঃশ্বাস নেওয়ার জায়গাটা নাই। মানুষ সুন্দরবনে যাবে, আবার শহরের মধ্যে নাই, সেটা খুলনা শহরে আসবে, খুলনা শহরে বেড়াবে। আমরা সেই ধরনের জায়গা, আমাদের নদীর তীর দিয়ে আমরা পার্ক তৈরি করছি, অল্প একটু করেছি, আমরা এটা বিস্তৃতি ঘটাবো, সবুজ বনায়ন করবো। আমাদের প্রাইম মিনিস্টার বলেছে যে সবুজ বনায়ন করেন, শহরটাকে সবুজ করেন। আমরা সেই সবুজ এবার এবছরই আমরা 50,000 গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ। আমি একটু এখানে আসি যে আপনারা এই যে গাছের কাছে কথা হবে, তার আগে একটু জানতে চাই যে নদী, এই যে রূপসা নদী, ময়ূরী নদী, এগুলোকে কতটুকু রক্ষা করতে পেরেছেন? হ্যাঁ, আপনি ভালো জিনিস প্রশ্ন করেছেন। ময়ূর নদী, আমাদের নদী কমিশন ওটাকে ভিজিট করেছে গত মাসে। ময়ূর নদী জাপানের 5 জন মেম্বার অফ পার্লামেন্ট এবং জাপানের এখানকার রাষ্ট্রদূত, তারা গিয়েছিল খুলনায়, তারা ওটাকে ভিজিট করেছেন। আমরা ময়ূর নদটাকে পরিচ্ছন্ন করতে চাই, এটাকে বোর্ডিং করার ব্যবস্থা করতে চাই, মানে একটা ট্যুরিজম স্পট হিসাবে সেটাকে আমরা গড়ে তুলতে চাই। আমরা সেই প্রস্তাবেই আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে দেব।
উনি গতকাল আমি ওনার সাথে সাক্ষাৎ করেছি, আচ্ছা। উনি ডেকেছিলেন। আমি ওনাকে বলেছি যে আমরা একটা পরিকল্পনা হাতে নিচ্ছি। ঠিক আছে, পরিকল্পনা তৈরি করে নিয়ে আসেন, নতুন কিছু তৈরি করেন, নতুন কি কি তৈরি করতে হবে শহরের, তা আমরা সেগুলোই আমরা তৈরি করার চেষ্টা করছি। আমরা মনে করি যে মানুষ যেন খুলনায় এসে বেড়ানোর জায়গা পায়, ঘোরার জায়গা পায়, মানে 3 দিন থাকার মতো এমন একটা পরিবেশ দরকার, মানুষ বেড়াবে, ঘুরবে, সুন্দরবনে যাবে, মানে শহরে যেহেতু আসবে। ওই যে শিল্পটা রক্ষা করতে পারলেন না, সেই জন্য এখন পর্যটনের উপর নির্ভর করছেন। হ্যাঁ। কিন্তু পর্যটকরা এসে যদি জলাবদ্ধতার মধ্যে পড়ে, আপনার খুলনা তো জলাবদ্ধতা আছে, আছে। সেটা নিয়ে কি করছেন? হ্যাঁ। আমার যতদূর মনে পড়ে 22টি খাল খুলনা ছিল বা থাকার কথা শুনেছি, আপনি আমার চেয়ে ভালো বলতে পারবেন। হ্যাঁ, এটা ভালো কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে শহরে জলাবদ্ধতা নিরসনে প্রথমেই পদক্ষেপ নেব। আমরা এবার সব কয়টি খাল আমরা পরিষ্কার করেছি। এক একটা খালের বিস্তৃতি 5 কিলোমিটার, 7 কিলোমিটার, শহরের মধ্যে 2 কিলোমিটার, আর জেলার মধ্যে বাকি 5 কিলোমিটার। আমরা এই পুরো খালগুলো থেকে মাটি তুলেছি, আবর্জনা তুলেছি, এটাকে ক্লিন করেছি। এখনও কিছু কাজ বাকি আছে যেটা আমরা বর্ষার আগে করব। শহরের পানি শহর থেকে বেরিয়ে যাওয়ার পথ আমাদের করতে হবে যাতে তার জলাবদ্ধতা না হয়। একটি পাশ অবশ্য আমরা এখনও মুক্ত করতে পারি নাই, সেখানে পাম্প হাউস হওয়ার কথা। আমাদের টেন্ডার দিয়েছি আমরা। এখন এখানে আমরা পাম্প হাউস বসাবো এক সাইডে, যাতে জোয়ার ভাটার দেশ তো, জোয়ারের সময় যদি বর্ষা হয় তখন আর পানি নদী খাল দিয়ে বেরোবে না, নিচে নামবে না। সেই জন্য ওই সময় আমরা পাম্প করে শহরের পানিটা আমরা বাইরে বের করব। যদিও এই বছর এই সুবিধা আমরা পাবো না, আগামী বছর থেকে আমরা এই সুবিধা পাবো। সেমন একটি পরিকল্পনা নিয়ে আমরা কাজ করছি। আমরা সমস্ত ড্রেন আমরা পরিষ্কার করেছি গত 3 মাসে, সব মাটি আমরা তুলেছি, আবর্জনা তুলেছি। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা নতুন একটা সম্ভাবনা আমাদের, সেটা হচ্ছে রিসাইক্লিং প্লান্ট। আমরা আবর্জনা রিসাইক্লিং করে আমরা সার বানাবো, তেল বানাবো। আমাদের 75 কোটি টাকার একটা জার্মান সহায়তা প্লান্ট আমাদের নভেম্বরে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। এবং তার আগে শহরের এই ম্যানেজমেন্টটা, আমাদের বর্জ্য ম্যানেজমেন্টটা আমরা তৈরি করছি, যাতে করে বাড়ি থেকে বর্জ্যটা আলাদা করে নিয়ে আসে এবং প্লান্টে নিয়ে যাবে। এই ম্যানেজমেন্টটা নিয়ে আমরা কাজ করছি। আমরা খুব তাড়াতাড়ি জনগণকে নিয়ে এসব নিয়ে, হ্যাঁ, মানে পরিচ্ছন্নতার জায়গাটা নিয়ে এখনো আসলে মানে খুলনাকে পরিচ্ছন্ন শহর বলা যাবে এটার না। বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, এবার এই কোরবানি ঈদে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ডেকে মিটিং করেছিলেন ঢাকায়, এবং বলেছিলেন যে আবর্জনা পরিষ্কার, মানে কোরবানির বর্জ্য পরিষ্কারটা একটা বড় চ্যালেঞ্জ। এবং তারই নির্দেশনায় সারা বাংলাদেশের 13টি সিটি কর্পোরেশন এবার চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছে। 2-1 জায়গায় প্রবলেম হলেও বাকি সব সিটি কর্পোরেশন কিন্তু, আমরা যেমন 8 ঘন্টায় আমরা এই বর্জ্য পরিষ্কার করেছি, 8 ঘন্টার মধ্যে সেটা কোরবানিতে করে শেষ করেছি। হ্যাঁ, কিন্তু প্রতিদিনের বর্জ্য আবর্জনা পরিষ্কার করা বা একটা শহরকে না, কিন্তু পরিচ্ছন্ন রাখা কোরবানি বর্জ্যটা আলাদা একটা চ্যালেঞ্জ, একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। মানে হঠাৎ করেই এত বড় বর্জ্য, সেগুলো মানে 8 ঘন্টার মধ্যে সেগুলো শহরের সব জায়গা থেকে কালেক্ট করে নিয়ে যাওয়া, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেটা আমরা সফল হয়েছি। আরেকটা চ্যালেঞ্জ মানে খুলনায় দীর্ঘদিনের চ্যালেঞ্জ, সেটা হচ্ছে যে মানে রাজনীতি করতে যে আপনিও তার মুখোমুখি হয়েছেন, নিরাপত্তা বড় ঝুঁকিতে খুলনা, ঝুঁকি। বড় ঝুঁকি। আমি পরশুদিন স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছিলাম টেলিফোনে, সকালে বলেছিলাম যে খুলনা আসেন তাড়াতাড়ি। এবং গতকাল মানে প্রধানমন্ত্রীর কাছে লিখিত যে বক্তব্য দিয়েছি আমি, সেখানে আমি প্রথমেই লিখেছি খুলনার পরিস্থিতি খুব খারাপ অবস্থা। এই 5ই আগস্টের পর থেকে কালকের দিন পর্যন্ত 100-র উপরে মানুষ খুন হয়েছে। আমরা তো কেবল 3 মাস, হ্যাঁ, তার আগে 18 মাস ছিল ইন্টারিম গভর্নমেন্ট, সে সময় ভয়াবহ রূপ লাভ করেছে। পুলিশের তখন তো পুলিশ একটু সক্ষমতা কম ছিল, যদিও সেনাবাহিনী ছিল, তারপরে পুলিশ কিন্তু কাজ করতে পারে নাই। পুলিশ আস্তে আস্তে সেই জায়গা ফিরে আসছে। এবং গত 1.5-2 বছরে অনেক মানুষ খুন হয়েছে, এবং সবই হচ্ছে মাদক রিলেটেড। মাদকের ব্যাপক প্রসার ঘটেছে, ব্যাপক। শহরের তরুণরা কিন্তু মাদকাসক্ত হয়ে গেছে। এখান থেকে ফিরে আসার জন্য আমাদের ব্যাপক কাজ করতে হবে। আমাদের পুলিশ কাজ করছে, আমাদের র্যাবও কাজ করছে, বিভিন্ন সংস্থা কাজ করছে। একটা বাজে পরিস্থিতি থেকে শহরটাকে বের করে আনতে গেলে, বিশেষ করে
তরুণদের হাত থেকে মাদককে আলাদা করতে যে ধরনের প্রোগ্রাম দরকার সেই প্রোগ্রাম আমরা হাতে নিতে যাচ্ছি। আমরা চাই যে একটা মাদক মুক্ত শহর হোক। এবং গত 2 বছরে যত খুন হয়েছে আমাদের 3 মাস বাদে 90% খুনই হচ্ছে মাদক রিলেটেড, মাদকের জন্য। এবং মাদক সংক্রান্ত 2 গ্রুপের বিবাদ আমাদের শহরে একটা খুনের শহরে পরিণত হয়েছে। প্রত্যেক দিন কোথাও না কোথাও মানুষ গুলির শব্দ শুনছে, কোথাও না কোথাও দুর্বৃত্তরা হামলা করছে এবং আহত করছে, খুন করছে। এখান থেকে শহরকে বের করে আনতে হবে। আপনার তরুণ শব্দটা বলছিলেন বারবার, কিন্তু আমি যতটুকু শুনতে পাই যে কিশোর গ্যাং, এটাও খুলনায় নতুন যন্ত্রণার কারণ। হ্যাঁ, অবশ্যই আপনি ভালো কথা বলেছেন। কিশোর গ্যাং নিয়ে আমরা অনেক মিটিং করেছি, প্রশাসনকে নিয়ে মিটিং করেছি এবং আমরা সরকারের উচ্চ পর্যায়ে জানিয়েছি। কিশোর গ্যাংটা আমাদের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ। মানে কিশোর গ্যাংয়ের নানান ধরনের চাঁদাবাজি, শহরে হঠাৎ করে ঝটিকা আক্রমণ এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালানো, এগুলো আগের থেকে বেড়েছে। মানে এটা মূলত বেড়েছে হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সময়, সেটা এখনও চালু আছে। আমাদের গভর্নমেন্ট তো 3 মাসের গভর্নমেন্ট, আমাদের গভর্নমেন্ট চেষ্টা করছে সেটাকে ঠেকানোর জন্য, কমানোর জন্য, এবং আগের থেকে অনেকটা কমছে, কিন্তু এখনও অব্যাহত আছে। এবং কিশোর গ্যাংটা কিন্তু খালি খুলনা না, এটা সারা বাংলাদেশে আছে। আপনার কি খুলনার কারণটা কি? কিশোর গ্যাং মানে কোন শ্রেণীর বা সমাজের কোন স্তরের ছেলেমেয়ের সাথে যুক্ত? আপনি এগুলো একদম অল্প বয়সী, 13-14 বছর 15 বছরের ছেলেরা, তারা একটা মানে হিরোজমের মধ্যে দিয়ে আছে। কোথাও কিছু হলেই তারা ছাপিয়ে পড়েন, এবং এটি একটা আনরেস্ট অবস্থা হয়েছে এই বিজয়ের পরে। এক শ্রেণীর তরুণ তারা এই ধরনের মব সৃষ্টি করছে, বিভিন্ন সমস্যার সৃষ্টি করছে। যদি এটা একটু কমেছে, মাঝে ভয়ঙ্কর আকার ধারণ করেছিল, এখন একটু কমছে। পুলিশের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা নজরদারি বেড়েছে। তারপরেও কিন্তু এটা শেষ হয়নি, এটা শেষ হতে আরও সময় লাগবে। সরকার কাজ করছে এবং আমরা সবসময় সরকার উচ্চ পর্যায়ে জানাচ্ছি যে এটা কমিয়ে আনার জন্য আরও ভালো পদক্ষেপ গ্রহণ। আপনার ফুটপাত দিয়ে কি মানে হেঁটে যাওয়া যায়? কি অবস্থা ফুটপাতের? এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জের কথা বলেছে। আমরা ফুটপাত নিয়ে কাজ করেছি, আমরা ফুটপাত ব্যবসায়ীদের নিয়ে কথা বলেছি, আমরা একটা সার্ভে করেছি, আমরা উপর থেকে সব ছবি তুলেছি শহরের বিভিন্ন রোডের। এবং মানে ঢাকায় ফুটপাত হকার উঠে দেওয়ার পরে প্রধানমন্ত্রী বলেছেন যে পুনর্বাসন করো। তার এই নির্দেশনা ঢাকার ক্ষেত্রে আমরা সেটাকে গ্রহণ করেছি। আমরা নতুন পরিকল্পনা হাতে নিয়েছি, আমরা বৈঠক করেছি, আমরা দুদিনে খুব তাড়াতাড়ি বসবো, ঈদের পরে বসার কথা। আমরা ছুটির দিনের মার্কেট করতে চাই, শুক্র শনিবার এই 2 দিনের মার্কেট করবেন? 2 দিনে মার্কেট করবো। বিভিন্ন রাস্তা আমরা ব্লক করে দেবো, কয়েকটা রাস্তা, এখানে ওদেরকে বসতে দেব। আমরা কয়েকটি পার্ক খুলে দেবো বন্ধের দিন, এক দিন এক একটা পার্কে ওদের বসতে দেব। এবং বিকাল 5টা থেকে রাত্রে 8টা 9টা পর্যন্ত কিছু রাস্তা আমরা ব্লক করে দেবো। আমরা ওদেরকে পেশাহীন করব না। আমাদের নীতি হচ্ছে ওরা তো ওদেরকে পেশায় রাখতে হবে, তা নাহলে ছিনতাই, ডাকাতি, চুরি বাড়বে, রোজগার রাখতে হবে। আমরা চাই যে ওরা পেশায় থাকুক, তবে মূল ফুটপাত উপরে না, রাস্তার উপরে না, মানে চলাচল বিঘ্নিত হয় এমন কোনো কাজ না। আমরা এই ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমরা খুব তাড়াতাড়ি এটি আমরা বাস্তবায়নের ক্ষেত্রে যাব। আরেকটা চ্যালেঞ্জ আমাদের আছে শহরে, সেটি হচ্ছে ব্যাপক ইজি বাইক। হ্যাঁ, ওটা আমি আসতে যাচ্ছিলাম যে যানজট এবং এটা আমাদের একদম মাথা খারাপ করে, মানে ইজি বাইক শহরকে কঠিন করে তুলছে। যদিও মানুষের জীবনযাত্রাকে ইজি করেছে। ধরেন 10 টাকা দিয়ে একজন ছাত্র চলে তার যাচ্ছে, শিক্ষা প্রতিষ্ঠানে যাচ্ছে, ওই জায়গায় যদি ইজি বাইক না পায়, রিক্সায় গেলে তার লাগবে 50 টাকা। এটা একটু এটা সাশ্রয়ী। এখন এই জায়গার থেকে বের করে আনতে গেলে আমরা কতগুলো পরিকল্পনা নিয়েছি। আমরা ইজি বাইকও মানে সংখ্যা বেড়ে যাওয়ার কারণে এটা হয়েছে। এবং এই জায়গাটা আমরা হাত দিয়েছি, আমরা মিটিং করেছি তাদেরকে নিয়ে। আমরা শহরের 8টি ঢোকার পথ, এই পথ আমরা আটকে দিয়ে বাইরের ইজি বাইকগুলোকে আমরা ভিতরে ঢুকতে দেবো না। বিভিন্ন থানায় যে সমস্ত ইজি বাইক নিয়ন্ত্রণ করা, ওরা ওই শহরে ঢোকার আগে ওখানে ছেড়ে দেবে, যে শহরে ঢুকবে সেটা ওইটা ছেড়ে শহরের ইজি বাইকে ঢুকবে।
এটাকে আমরা এক কালার করতে যাচ্ছি, রেড কালার কিংবা গ্রিন কালার শহরের মধ্যে। আর শহরে যে 10,000 লাইসেন্স আগে দিয়েছে, যারা যে মেয়র দিয়েছে, এই 10,000কে আমরা রেখে অবৈধ যে সমস্ত ইজি বাইক আছে সেগুলোকে আমরা তুলে দেব। তাহলেই আর শহরে আমরা টাউন সার্ভিস চালানোর চিন্তা করছি, যেটা একসময় ছিল আমাদের। শহর তো এখন বড় হয়েছে, অনেক দূর যেতে হয়। এই জন্য আমরা চাচ্ছি যে বড় বাস না দিয়ে মিনি বাস দিয়ে এই জায়গাটা, কারণ আমাদের তো মনে রাখতে হবে যে নিম্নয়ের মানুষের চলাচলের ব্যবস্থাকে আমরা করতে হবে, গণপরিবহনের ব্যবস্থা গণপরিবহন ব্যবস্থা করতে হবে। তা না হলে তারা তো এত টাকা দিয়ে চড়তে পারবে না। এই জন্য আমরা চাচ্ছি যে ছোট ছোট মিনি বাস দিয়ে এই জায়গাটা আমরা করব। কারণ হঠাৎ করে যদি সব তুলে ফেলি তাহলে একটা বড় ভ্যাকুম হবে, মানুষের কষ্ট হবে, এবং মানুষ নানা কারণে অসুস্থতে ভুগবে, এবং নানা কারণেই তারা এই ম্যানেজমেন্টের মধ্যে নিজেদেরকে সেফ মনে করবেন। আমাদের তো জনগণকে নিরাপদ রাখা, সাশ্রয়ী রাখা, এবং মুভমেন্টটাকে সহজ করা, এবং শহরটাকে ক্লিন রাখা, পরিবেশ দূষণ থেকে রক্ষা করা, এইসব কাজ নিয়ে তো সিটি কর্পোরেশনের, আমরা সেই কাজগুলো করতে চাই। এবং এই কাজগুলো করতে গেলে তো সমন্বয়ের দরকার আছে। তা এই যে মানে একটা শহরে বা বিভাগীয় শহর, এগুলো তো কর্তৃপক্ষের অভাব নেই, অনেক কর্তৃপক্ষ কাজ করতে গেলে। আপনাদের এখানে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ আছে, আরও অনেক আছে কর্তৃপক্ষ আছে। সেই কর্তৃপক্ষগুলোর সঙ্গে সমন্বয়ের অবস্থাটা কি? আমরা খুলনা, আমি কেডি এর সাথে বৈঠক করেছি। কেডিএ, সিটি কর্পোরেশন কিন্তু, এবং ওয়াসা, এই তিনটা সংস্থা খুলনা শহরে সবচেয়ে বেশি কাজ করে, এবং এই তিনটা সংস্থার মধ্যে কাজের সমন্বয় থাকা দরকার। আমরা ওয়াসার সাথে মিটিং করেছি, আমি বিভিন্ন সংস্থার সাথে সিরিজ মিটিং করেছি। আমরা চাই যে একটা সমন্বিত পরিকল্পনা। মানে আপনার আগের অভিজ্ঞতা কি? আপনি যখন সংসদ সদস্য ছিলেন বা রাজনীতি করেছেন, যে আসলে দীর্ঘদিন যাবত এই সমন্বয় কথাটা বলা হচ্ছে, কখনো হয়নি এর আগে। হ্যাঁ, সেটাই বলছি। এটা হয়নি, ওই না হওয়ার কারণে প্রবলেম হয়েছে। যেমন ওয়াসা রাস্তা কেটে চলে গেছে, সিটি কর্পোরেশন রাস্তা বানিয়েছে, সদ্য একটা সুন্দর রাস্তা করেছে, এক সপ্তাহের মাথায় ওয়াসা সেটা কেটে ফেলেছে। এই জন্য সমন্বিত পরিকল্পনা এবং তার বাস্তবায়নের জন্য একে অপরের সাথে আন্ডারস্ট্যান্ডিং দরকার, যেটা আগে ছিল না। আপনি মনে করেন যে এবার সমন্বয়ের যে ফর্মুলা সেখানে তারা হবে? আমরা সেইভাবেই পরিকল্পনা তৈরি করেছি। আমাদের আরও নানান ধরনের প্রবলেম আছে, আমাদের শহরের চ্যালেঞ্জ আছে অনেক, কারণ আমাদের শহরে কিন্তু নিম্নয়ের মানুষের সংখ্যা অনেক বেশি। শিল্প প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়ার কারণে বেকারত্ব বেড়েছে, এবং এই বেকার শিল্প শ্রমিকরা এখন ইজি বাইক চালায়, তারা ফুটপাতে ছোট ছোট ঝুড়ি নিয়ে বসে, একটা ভ্যানের পরে মাল নিয়ে বসে। এখন তাদেরকে তো আমরা পেশাহীন করতে পারি না। প্রথমত তারা শিল্প থেকে পেশাহীন হয়েছে, এখন তাদেরকে আমরা চাই যে তারা যে কোনো পেশা নিয়ে থাকুক, তাতে আইনসভা পরিস্থিতির উন্নতি হবে এবং একটা সুন্দর পরিবেশ উচিত হবে। আমরা সব দিক বিবেচনা করেই পরিকল্পনা গ্রহণ করব। আমরা চাই যে সব ডিপার্টমেন্ট আমরা একসাথে কাজ করি। যেমন বিদ্যুৎ, তারা কাজ করবে, আমাদের সাথে আলাপ করে করবে, কোন রাস্তায় তারা কাজ করবে, বলবে। আমরা খুলনা শহরকে মানে সব ধরনের নাগরিক সেবা আমরা দিতে চাই সমন্বিতভাবে। এই নাগরিক সেবা দিতে যে বিভিন্ন সময় আমাদের যারা মেয়র ছিলেন ঢাকা, চট্টগ্রাম বা অন্যান্য সিটি কর্পোরেশন, তারা আবদার করেছিলেন, যদি বলি আবদার করেছিলেন, দাবি করেছিলেন নগর সরকারের। আপনি কি মনে করেন যে সমন্বয়ের কথা যে আমরা বলছি, আপনারা বলছেন, নগর সরকার সেখানে একটা ভালো ভূমিকা রাখতে পারত? হ্যাঁ, এটা একটা ভালো কনসেপ্ট। এটা এমন যে শহরের যেমন ট্রাফিক ব্যবস্থা, এটা সিটি কর্পোরেশনের হাতে থাকা উচিত। তারপরে শহরের এমন কিছু বিষয় আছে যেগুলি যদি সমন্বয় করতে হয় তাহলে সিটি কর্পোরেশনের ক্ষমতাকে বাড়াতে হবে। কারণ সিটি কাউন্সিল যদি আপনি গঠন না করেন এবং সব সংস্থার প্রতিনিধি নিয়ে যদি আপনি কাউন্সিল না করেন, তৈরি করেন, তাহলে কিন্তু কাজের সমন্বয় হবে না। বর্তমান যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাটে কিন্তু সবাই আপনার সাথে যোগদান করবে না, এই জবাবদিহি জায়গা আনা। এবং এই জন্যই সিটি কাউন্সিল দরকার। এই জন্য দরকার যে সিটি কর্পোরেশনকে নতুন করে সাজানো, এটাকে ক্ষমতা দেওয়া। এই বিষয়ে কি মানে যদিও সময় বেশি হয়নি, 3 মাসের মতো হয়েছে, আপনাদের বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে আপনাদের কথা হয়েছে কিনা, বা স্থানীয় সরকার মন্ত্রী বা ওই বিভাগের সঙ্গে কথা হয়েছে কিনা যে এরকম একটা আকার নেওয়া যায় কিনা? সেরকম সেটা নিয়ে এখন আলোচনা শুরু হয়নি। আমরা এখন যেটা আমরা ঈদের 2 দিন আগে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের 13টি সিটি কর্পোরেশনের
প্রশাসকদের ডেকেছিলেন। হ্যাঁ। যদিও সেটা ছিল ঈদকে সামনে রেখে যারা সিটি কর্পোরেশন পরিচ্ছন্ন কর্মী তাদেরকে ঈদ উপহার দেওয়া, এটা গত ঈদেও উনি দিয়েছিলেন, যাতে করে পরিচ্ছন্ন কর্মীরা ঈদের ওই কয়দিন যাতে উৎসাহিত হয়, সব কাজ করে। এবং তার রেজাল্ট হয়েছে, সকল সিটি কর্পোরেশন সুন্দরভাবে, দুই একটা জায়গায় প্রবলেম না হলে 97% কাজ কিন্তু সঠিকভাবে হয়েছে। আমরা সে সময় আমি নিজেই মানে প্রধানমন্ত্রীকে বলেছি 13টা সিটি কর্পোরেশনকে একটা ইউনিট করে আপনার মন্ত্রণালয়ের অ্যাসাইন করা একজন অফিসারকে কিংবা একটা ডেস্ক খোলা, যাতে করে সিটি কর্পোরেশন একটা নতুন ম্যানেজমেন্টের জায়গা করতে পারে, কাজের সমন্বয় করা। সেটা আমরা প্রস্তাব দিয়েছি। উনি শুনেছেন যে ঠিক আছে আমরা এগুলো নিয়ে কাজ করব। এখন এটাই দরকার। সিটি কর্পোরেশন তো দেশের 13টি এবং সিটি কর্পোরেশন বিভাগীয় শহরে, এবং 13টি সিটি কর্পোরেশন যে এলাকায় তার আশেপাশের জেলার সাথে এদের একটা কমিউনিকেশন আছে। যেমন আমার শহরে মেডিকেল কলেজ আছে, আমার শহরে মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে, আমাদের শহরে বড় বড় হসপিটাল আছে, আশেপাশে সব জেলার মানুষ চিকিৎসা সেবার জন্য খুলনা শহরে আসে, সেবার চলে যাচ্ছে, আবার চলে যাচ্ছে। আবার আমার শহরে আরও কিছু আছে, যেমন ইউনিভার্সিটি আছে এবং বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান আছে, বেসরকারি ও পাবলিক সব মিলিয়ে আছে। এবং উপজেলা এবং আশেপাশের জেলা থেকে ফ্যামিলি লোকজন তারা আমাদের শহরে বাসা ভাড়া করে বাচ্চাদেরকে লেখাপড়া করান। এই জন্য আমাদের দিন দিন আবাসিক এইটাগুলোকে ডেভেলপ করতেছে। মানুষ থাকতে চায় এই বড় শহরে। বড় শহরে বেনিফিট অনেক, প্রথমত নিরাপত্তা, যোগাযোগ ব্যবস্থা এবং এই যে সুন্দর পরিবেশ। মানুষ তো এই জীবনযাপন করতে যায়। আপনাদের তো ওয়ার্ডের সংখ্যা 30-এর উপরে না? 31। হ্যাঁ, 31টা ওয়ার্ড। তো এই 31টি ওয়ার্ডে আপনি প্রশাসক হিসেবে কীভাবে কাজ করবেন? আপনার তো কাউন্সিলর নেই। হ্যাঁ, আমরা তো এখন যেটা করছি সেটা হচ্ছে সরকার একটা ফরম্যাট তৈরি করে দিয়েছেন। 31টা ওয়ার্ডে আমরা সিটি কর্পোরেশন 31 জন কর্মকর্তা অফিসারকে আমরা দায়িত্ব দিয়েছি কাউন্সিলর হিসেবে, এবং সেখানে আরও দিয়েছি, তার সাথে আরও 3 জনকে আমরা দিয়েছি, একজন ইঞ্জিনিয়ারকে দিয়েছি, একজন সুপারভাইজারকে দিয়েছি। এইভাবে দিয়ে একটা সিটি কাউন্সিল না হলেও একটা অন্তত 5 জন কর্মকর্তা সেই অফিসে কাজ করেন, এবং তারা মানুষকে এই যে বিভিন্ন সার্টিফিকেট দেওয়া, নানান ধরনের কমপ্লেনই করা এবং বিভিন্ন রুটিন ওয়ার্ক বলে, এবং রাস্তা কোথায় কি খারাপ আছে, বর্জ্য ব্যবস্থাপনা ঠিক হচ্ছে কিনা, এটা তার দেখভাল করেন। এবং এটাই আমরা মনিটরিং করি। আমরা প্রতি মাসে একবার মিটিং করি, এবং এই বডিতে 21টা সংস্থার কর্মকর্তা আছে। এই বডিতে 21টা সংস্থা। ওই যে ওই একটা ঘাটতি বা খামতি থাকবেই, যে জনপ্রতিনিধি যত জনপ্রতিনিধি বিকল্প তো অফিসার হতে পারে না। কারণ জনপ্রতিনিধি তো এলাকার জনগণের প্রতিনিধি হিসেবে কাজ করেন, এবং তার কাছে তো জনগণের যাওয়ার যে সুযোগ আছে, যে সুবিধা আছে, সেটা তো এটা হবে না, এটা দিয়ে হবে না। তারপরেও আমরা চেষ্টা করতেছি যে আমরা মানুষকে আপাতত নির্বাচন না হওয়া পর্যন্ত মানুষের সেবাটাকে চালু রাখা এবং সবাইকে সুন্দরভাবে তাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবে। আমাদের কাছে তো অনেক সমস্যা আছে। আচ্ছা, একটা বিষয় মঞ্জু ভাই, সেটা হলো যে আমরা বিভিন্ন সময় দেখেছি, হ্যাঁ, আমি কোনো আমলের কথা বলতে চাই না, দেখেছি যে যিনি মেয়র হচ্ছেন তিনি একক হয়ে যাচ্ছেন, কাউন্সিলররা সেখানে তাদের যে মানে একটা আসলে যে আপনি যেভাবে যেগুলি বললেন যে শহরকে সাজাতে চাই, ভোটারদের বা নাগরিকদের যে ইশতেহারটা আছে, হ্যাঁ, সেইটা এই মানে ওয়ার্ড ভিত্তিক পরিকল্পনা হয় না, মেয়র বা কেন্দ্র থেকে পরিকল্পনা হচ্ছে। না, এটা তো একটা স্বৈরাচারী মনোভাব। হ্যাঁ, এক মাথা, কাউন্সিলরদের ওখানে বলার কিছু নাই, এক মাথা আর সব মাথার পরিকল্পনা, এটা কিন্তু আলাদা। আমরা চাই, এখন তো নতুন যাত্রা শুরু হয়েছে গণতন্ত্রের, এখানে তো স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ নাই। মানুষের তো রুচির পরিবর্তন ঘটেছে, মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হয়েছে, মানুষ তো চেঞ্জ চায়। জুলাই অভ্যুত্থানের পরে মানুষ তো পরিবর্তন চেয়েছে, সেটি হচ্ছে যে বৈষম্যহীন একটি সমাজ গঠন, সুন্দর ব্যবস্থাপনার সিটি কর্পোরেশন, এটা মানুষ চায়। মানে খবরদারি করার জন্য কেউ এই চেঞ্জ চায় নাই, চেয়েছে যে মানুষ খুব সুন্দরভাবে তার সমস্যা নিয়ে সিটি কর্পোরেশনে যাবে, কাজটা শেষ করে বেরিয়ে আসবে। একটা মানুষ 3 দিন যাবে কেন, কিংবা একটা মানুষ সারাদিন কেন ঘুরবে, কেন সে যাওয়ার সাথে সাথেই তার সমস্যার সমাধান পাবে না? আমরা এই জায়গাতে কাজ শুরু করেছি। আমি তো 13 ঘন্টা ডিউটি করি প্রত্যেক দিন, সকালে যাই রাতে ফিরি।
আমার কষ্ট হয় না, কারণ এই মানুষরা যখন সার্ভিস পায় তখন মনেও শান্তি লাগে যে না, সে আমার কাছ থেকে উপকৃত হলো, সে হাসি মুখে বাড়ি যাচ্ছে। তাদেরকে আমরা সেভাবেই গ্রহণ করি এবং সুন্দর আগে এই ব্যাপারটা তারা পেত না। এখন তারা বলে যে না, খুলনা সিটি কর্পোরেশনে যে খালি সেবা পাওয়া যাচ্ছে না, হাসি মুখে তারা কথা শুনতে পারছে, বলতে পারছে। আমরা এই জায়গায় হ্যাঁ, মানে নাগরিকদের এটা একটা বড় জায়গা যে সে তার এবং এখানে একটা বিষয় কাজ করে যে তার দলীয় পরিচয়ের দরকার নাই, সমর্থন অবশ্যই। হ্যাঁ সেটা না, আমরা 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 তো মানে কোনো রাজনৈতিক পরিচয় চাই না। আমরা চাই যে শহরের মানুষ সে যে দলেরই হোক তার নাগরিক সেবা পাওয়ার অধিকার আছে। এই অধিকারের জায়গা থেকে আমরা তাকে সার্ভিস দিই। আমরা সেইভাবেই আমরা নিজেরা তৈরি হয়েছি এবং আমরা সবাইকে সেভাবে তৈরি করছি না। এবং সার্বিকভাবে তো একটা শহর তো নাগরিক বান্ধবী হবে, কিন্তু তারপরে ধরেন যে আমরা নিরাপত্তার কথাটা আমরা উচ্চারণ করেছি বেশ কয়েকবার, সেই জায়গা থেকে নারীদের নিরাপত্তা, শিশুদের নিরাপত্তা, এই জায়গাগুলো আপনারা কীভাবে, বা আমরা প্রবীণ জনগোষ্ঠী তাদেরও তো একটা হাঁটা চলা এবং সময় কাটানোর জায়গাগুলো আছে, দরকার হয়, সেইভাবে একটা ওই একটা পরিবেশ আপনি তৈরি করতে পারছেন কিনা বা পারবেন? এই ব্যাপারে আমাদের পরিকল্পনা আছে। আমরা অনেক শিশু পার্ক তৈরি করব। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে জায়গা আছে, আমাদের জায়গা আছে, নাহলে কেডিএর জায়গা আছে, কিংবা অন্য ডিপার্টমেন্টের জায়গা যেগুলো ফেলানো আছে, সেগুলোকে আমরা, যেমন আমাদের শহরের শিল্প শহর ছিল, অনেক শিল্প বন্ধ হয়ে গেছে, সেই সমস্ত শিল্পের জায়গায় আমরা পার্ক করার প্রস্তাব দিয়েছি। যেমন আমাদের টেক্সটাইল মিল আছে একটা, সেটা বন্ধ হয়ে গেছে। আজকে আমি টেক্সটাইল মিলের সাথে তার অফিসে দেখা করেছিলাম। আমরা ওখানে নব থিয়েটার করতে চাই এবং সেই প্রপোজাল আমরা প্রাইম মিনিস্টারকে দিচ্ছি। আমি গতকাল তাকে বলে আসছি। এখন এই যে একটা অনেক বড় একটা টেক্সটাইল মিল ছিল, এখন কিছুই নাই, ফাঁকা, এই যে একটা নব থিয়েটার করতে চাই এবং সাথে গার্ডেন করতে চাই এবং অ্যামিউজমেন্ট পার্ক, যেটা বড় বড় কোম্পানি তারা যদি চায় তা সরকার সেগুলো লিজ দেবেন পার্ক বানানোর জন্য। আমি একটা জায়গায় আপনাকে একটু মানে বলতে চাই, আপনি যা বলতে চাচ্ছিলেন সেটার সাথে যোগ করতে পারেন। মানে খুলনার তো একটা সাংস্কৃতিক ঐতিহ্য আছে, সাংস্কৃতিক চর্চা, নাটক, গান, সেই জায়গাগুলোতে খুলনা এখন ওই এটা কম, একটু কমেছে, এটা আপনিও হয়তো বলবেন। সেই জায়গাতে সিটি কর্পোরেশন কি ভূমিকা রাখবে? আপনি ঠিক বলেছেন, খুলনা তো একটা সাংস্কৃতিক অঙ্গন, বড় একটা অঙ্গন, খেলাধুলা সহ সব কিছু মিলেই বিশাল অঙ্গন ছিল। আমরা ছোটবেলা থেকে দেখেছি প্রত্যেক শীতকালে পাড়ায় পাড়ায় নাটক হতো, গান বাজনা হতো, স্পোর্টস হতো, সেগুলো আস্তে আস্তে সব উঠে গেছে। এবং বিগত সরকারের আমলে এই সাংস্কৃতিক সংগঠনগুলোকে আরও সংকুচিত করা হয়েছে। দলীয় সংগঠনকে প্রাধান্য দিয়ে বাকি সংগঠনকে দূরে ঠেলে দেওয়া হয়েছে। আমরা এই সংকোচন নীতি অবলম্বন করব না। আমরা খুলনার সমস্ত শিল্প, সাহিত্য সংগঠনকে আমরা নার্সিং করতে চাই। আমরা চাই যে তারা কর্মসূচি দিক, দরকার সিটি কর্পোরেশন তাদেরকে ফিনান্স করবে। যথেষ্ট মঞ্চ আছে, অনেক আছে, অনেকগুলো আছে, অনেকগুলো সংগঠন আছে যারা, আমি মঞ্চের কথা বললাম যে না, মঞ্চ আছে তো, খুলনা জেলা শিল্পকলা একাডেমি আছে, ওটা একটা ভালো মঞ্চ, সুন্দর। যদি ওটা সিলিং ভেঙে গিয়েছে, আমি গতকাল আমাদের সাংস্কৃতিক মাননীয় মন্ত্রীকে বলেছি দ্রুত এটা মেরামত করার জন্য। আমরা খুলনা শহরে আমাদের হাদিস পার্ক ছিল, একটা প্রাণের জায়গা, এখানে উন্মুক্ত জায়গা, এখানে শহীদ মিনার আছে। এই শহীদ মিনারের পরে এর আগে সবসময় সাংস্কৃতিক সংগঠন অনুষ্ঠান করতো, বিভিন্ন ন্যাশনাল ডে, ইন্টারন্যাশনাল ডে অনুষ্ঠান হতো, সেগুলোকে আমরা চালু করতে চাই। এবং সিটি কর্পোরেশন পৃষ্ঠপোষকতায় এই ধরনের অনুষ্ঠান, যেমন রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী শুরু করে সমস্ত জাতীয় কর্মসূচি আমরা এভাবে পালন করতে চাই, যাতে করে মানুষ সংস্কৃতির মধ্যে আসুক এবং খুলনা শহরের তরুণ ছাত্র যুবকরা তারা সাংস্কৃতিক মনা হোক, আমরা সেই জায়গায় তাদেরকে আনতে চাই। খুলনা একটা জিয়া হল ছিল, জিয়া হলটা ছিল, এটা হচ্ছে শিববাড়ির মোড়ে, সেটি বিগত সরকারের আমলে সেটিকে ভেঙে ফেলা হয়েছে এবং এই হলটাকে নতুন করে তৈরি করার উদ্যোগ নেওয়া হয়নি। আমরা উদ্যোগ নিয়েছি, সরকারকে লিখেছি। এখন 411 কোটি টাকা, 418 কোটি টাকা সরকারের প্রকল্প অনুমোদন করেছেন। আমরা এটি নিয়ে কাজ করছি। আমরা চাই এটি টাওয়ার ভবন তৈরি করা এবং সেখানে লাইব্রেরি, সেখানে সিনেপ্লেক্স, সেখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করার, গান বাজনার, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান করার এমন একটি জায়গায় আমরা বানাতে চাই। এবং এই ভবন ঘিরেই খুলনা শহরের প্রাণকেন্দ্র
জমজমাট আপনি সাংস্কৃতিক একটা বলয় তৈরি করতে বলা চাচ্ছেন। তৈরি করতে চাই। এটা হবে, আমরা সেই ধরনের পরিকল্পনা হাতে নিয়েছি এবং আমরা চাই যে খুলনা শহরের মানুষ যেন খুলনা শহরে নিজেদেরকে গর্ববোধ করেন, যেন আমরা আগের খুলনাকে ফিরে পেয়েছি, এমন একটি জায়গায় আমরা যেতে চাই। মানে আগের খুলনা বলতে আপনি নিরাপদ খুলনার কথা নিরাপদ বলছেন? খুলনা, সাংস্কৃতিক খুলনা, তারপরে বিভিন্ন অনুষ্ঠানের খুলনা। মানে খুলনা তো একটা দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের একটা প্রাণকেন্দ্র ছিল খুলনা। আমাদের রেল লাইন ছিল, আমাদের নৌপথ ছিল, এখন নৌপথ নাই, রেল খুব নিবু নিবু করে চলছে। এখন সবই রোড কেন্দ্রিক, রাস্তা কেন্দ্রিক পরিবহন। আমরা এটাকে আগের জায়গায়, আমরা নদী খনন করে আগের জায়গায় আনতে চাই। মানে রূপসা পারের শহর রূপসী হবে, সেটাই আপনি চাচ্ছেন। অবশ্যই। জি, মঞ্জু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন আজকে এখন প্রকাশের সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।